হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রবাসের ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জমজমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সোমবার, আর ঘড়িতে এখন সকাল ওই 10টা মতো বাজে। সকালে চা ব্রেকফাস্ট খাওয়া সেরে দুটো বেডরুমের বিছানাপত্র সব গুছিয়ে রেখে বেশ কিছু জামা কাপড় ধোয়ার ছিল, সেগুলোকে সব ওয়াশিং মেশিনের ভেতরে ঢুকিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে সেই ফাঁকে চলে গেছিলাম দুটো বেডরুম ভ্যাকিউম করতে। ভ্যাকিউম সেরে এসে দেখলাম ওয়াশিং মেশিনের কাজ শেষ হতে এখনো 10 মিনিট মতো বাকি রয়েছে। তাই আমিও কাজের থেকে 10 মিনিটের মতো একটু ব্রেক নিয়ে চলে এসেছি আমার বারান্দাটাতে। আর আজকের আকাশটা একবার দেখুন, কি যে অত্যাধিক সুন্দর দেখতে লাগছে, তা কোনো রকম কোনো ভাষায় বলে ব্যাখ্যা করা সত্যিই অসম্ভব। আকাশটা যেন একদম ঝকঝকে নীল রঙের আভায় পুরো ঝলমলিয়ে উঠেছে দেখুন। আর দেখুন, অদ্ভুত রকম ভাবে এই নীল রংটার গায়ে কোথাও যেন এক ফোঁটাও কোনো দাগ নেই। দেখে মনে হচ্ছে যেন কয়েক গজ একটা নীল রঙের শাড়িকে সবে মাত্র সুন্দর করে ধুয়ে কেচে সেটাকে শোকানোর জন্য রোদের নিচে আকাশের বুকে টান টান করে মেলে রেখে দেওয়া হয়েছে। কি যে অদ্ভুত সুন্দর লাগছে আজকের এই আকাশটা দেখতে। সত্যি, যতই দেখছি ততই যেন চোখটা পুরো জুড়িয়ে যাচ্ছে। আর এরকম চোখ জোড়ানো দৃশ্য এই কানাডাতে যে আমরা প্রায়শই দেখতে পাই, সেটা কিন্তু একদমই নয় জানেন। তবে হ্যাঁ, মাঝে মধ্যে দেখতে পাই। মানে যেদিন যেদিনই সূর্যি মামা এরকম ভাবে তার হাস্যোজ্জ্বল মুখটা নিয়ে আমাদের সামনে হাজির হন, সেদিন সেদিনই ঘটে যায় এই অদ্ভুত চমৎকার। তবে গরমকালের ওই 2-3 মাসে প্রায়শই এরকম চমৎকার দৃশ্য দেখার সুযোগ আমরা পেয়ে যাই। কিন্তু তারপর থেকে মানে এই ফল সিজন অর্থাৎ শরৎকাল থেকে পুরো শীতকালটায় এরকম সুন্দর ঝলমলে পরিবেশ আমরা কিন্তু এখানে হাতে গোনা মাত্র কয়েকটা দিনেই দেখতে পাই। খুবই বিরল। তবে আজকের এই আকাশটা যেন একটু বেশিই সুন্দর। আর আজকে চারপাশটা এতটাই পরিষ্কার যে আমার এই বারান্দাটাতে দাঁড়িয়ে দূরে ওই টরন্টো ডাউনটাউনটা পুরো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে দেখুন। এমনকি ডাউনটাউনের প্রত্যেকটা বিল্ডিংও যেন এখানে এত দূরে দাঁড়িয়েও পুরো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। হয়তো একেই বলে শরতের আকাশ। আর এটাই হচ্ছে শরৎকালীন প্রকৃতির জাদু। কানাডার আকাশ বাতাসও যেন আজ আমাদেরকে জানান দিচ্ছে যে শরৎকাল যেমন চলে এসেছে বাঙালির সবচেয়ে বড় এবং বহু প্রতীক্ষিত উৎসব দুর্গাপুজো। চলুন এখন ঘরের ভেতরে যাওয়া যাক। বেশ কিছুক্ষণ হলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি। এবারে ঘরের ভেতরে গিয়ে ঘরের কাজগুলো সারার পালা। ওইদিকে আবার ঘরের ভেতর থেকে আমার ওয়াশিং মেশিন আমাকে একটা আওয়াজ দিয়ে জানান দিয়ে দিয়েছে যে তার কাজ শেষ। এবার আমাকে ওর কাছে গিয়ে বাকি কাজটুকু সারতে হবে। চলুন এবার যাওয়া যাক। ওয়াশিং মেশিনের ভেতরে যে জামা কাপড়গুলো ধুতে দিয়েছিলাম ওগুলোই এখন সব ড্রায়ার মেশিনের ভেতরে ঢোকাচ্ছি। এখানে আমাদের সারা বছরই জামা কাপড় শুকানোর জন্য এই ড্রায়ার মেশিনের ব্যবহার করতে লাগে। তবে যাদের এখানে নিজস্ব বাড়ি আছে তারা অবশ্য গরমকালের ওই 3-4 মাসে নিজেদের বাড়ির ব্যাকইয়ার্ডে দড়ি টানিয়ে জামা কাপড় শুকিয়ে থাকে।
তবে হ্যাঁ, সব বাড়ির ব্যাকইয়ার্ডে সেটা কিন্তু দেখা যায় না। বেশিরভাগ ক্ষেত্রেই যে সমস্ত বাড়িগুলোতে কোনো বাঙালি পরিবার বসবাস করে, তাদের বাড়িগুলোর ব্যাকইয়ার্ডেই এই ব্যাপারটা লক্ষ্য করা যায়। কারণ একমাত্র আমরা বাঙালিরাই এরকম ঝলমলে রোদের নিচে জামা কাপড় শুকাতে একটু বেশিই পছন্দ করি। সত্যি, আজ বাইরে যে পরিমাণ রোদ ঝলমলে একটা ওয়েদার, তাতে যদি আমিও এই ফ্ল্যাটে না থেকে কোনো বাড়িতে থাকতাম, তাহলে আমিও হয়তো আজ এই ড্রায়ার মেশিনের ভেতরে জামা কাপড় না শুকিয়ে বাইরে, মানে বাড়ির ব্যাকইয়ার্ডে গিয়ে দড়ি টানিয়েই জামা কাপড়গুলো শুকিয়ে নিতাম। কারণ ছোটবেলার থেকেই যে আমরা রোদের নিচেই জামা কাপড় শুকিয়ে অভ্যস্ত। আর ছোটবেলার একটা ব্যাপার তো আমার এখনো খুব মনে পড়ে জানেন? ঠিক ওই পুজো আসার ১৫ দিন ১ মাস আগে আমি আমার মাকে দেখতাম, যেদিনই ঠাঁটা পোড়া রোদ উঠত, মা মার সব শাড়িগুলো আলমারি থেকে বার করে বাড়ির ছাদে নিয়ে চলে যেত। আর রোদের নিচে বেশ কিছুক্ষণের জন্য মেলে রাখতো। আর আমিও আমার মার দেখাদেখি বিয়ের পর যে কটা বছর দেশে ছিলাম, ওই কটা বছরে পুজো আসার আগে আমিও আমার সমস্ত শাড়িগুলো আলমারি থেকে বার করে একবার হলেও ছাদে নিয়ে গিয়ে রোদের নিচে মেলে দিতাম। কিন্তু এখানে আর সেই সব কিছু করতেও পারি না, আর হয়েও ওঠে না। এখন সেই সব কিছুই যেন কোনো এক গল্পের বইয়ের কোনো এক পাতার স্মৃতি। আজ এই পুজোর দিনে সকাল সকালই ঘরে একটা পার্সেল ডেলিভার হয়েছে। দাঁড়ান, আপনাদেরকেও একটু খুলে দেখাই কি এসেছে এই বক্সটার ভেতরে। আজ যে জিনিসটা ডেলিভার হয়েছে, অনেক দিন ধরেই এই জিনিসটার উপরে আমার নজর ছিল জানেন। কিন্তু জিনিসটা পছন্দসই হলেও এতদিন ধরে এই জিনিসটার যে দাম ছিল, সেটা একদমই আমার পছন্দ এবং বাজেট দুটোরই বাইরে ছিল। কিন্তু ৫ দিন আগে হঠাৎ করেই দেখি জিনিসটার উপরে চলে এসেছে ডিল। আর ব্যাস, পুজোর আগে আমি আমার ঘরের জন্য, বা বলতে পারেন রান্নাঘরের জন্য, এটাই কিনে ফেললাম। আর পুজোর আগে হঠাৎ করে এই জিনিসটার উপরে আসা ডিল দেখে আমারও হঠাৎ করেই এটাই মনে হয়েছিল যে হয়তো স্বয়ং মা দুর্গাও এটাই চাইছেন যে আমার পছন্দের এই জিনিসটা যেন আমার ঘরে আসে। আর তাই আমিও মার ইচ্ছাটাকে মর্যাদা দিয়ে আর আমার ইচ্ছাটাকে একটু প্রাধান্য দিয়ে ঘরে নিয়ে এলাম এই কালার্ড গ্লাস বোল সেটগুলো। এই সেটটাতে ৩টে বোল আছে উইথ লিডস। একটা বেশ বড় সাইজের, মানে ওই ৪ লিটারের ক্যাপাসিটির একটা বোল আছে। আর আরেকটা আছে মাঝারি সাইজের, ওটাতে ওই ২ লিটারের মতো খাবার ধরবে। আর আরেকটা একটু ছোট সাইজের, ওটাতে ওই ১.৫ লিটারের মতো খাবার ধরবে। এই সবুজ রঙেরটাই হচ্ছে মাঝারি সাইজের। আর ওই যে হালকা গোলাপি রঙের যেটা দেখছেন, ওটাই হচ্ছে এই ৩টে সেটের মধ্যে সবথেকে ছোট সাইজের বোল। আর এই যে সবথেকে বড়, মানে ৪ লিটারের মতো খাবার ধরবে এই হালকা নীল রঙের বোলটাতে। এই গ্লাস বোলগুলোর যে জিনিসটা আমার নজর কেড়েছিল, সেটা হচ্ছে এই বোলগুলোর সুন্দর সুন্দর রঙগুলো। আর বোলগুলো কেনার পেছনে যে কারণটা রয়েছে, সেটা হচ্ছে আমার ঘরে যে ৫-৬টা মতো ঢাকনা সমেত গ্লাস বোল রয়েছে, তার মধ্যে ৩টে বোলের লিডগুলোর অবস্থা খুবই খারাপ। মানে যে কোনো সময় ঢাকনাগুলো ইউজলেস হয়ে যেতে পারে, কারণ অলরেডি অর্ধেকটা মতো ভেঙে গেছে। আর এই সমস্ত ঢাকনা দেওয়া বোলগুলো যে এখানে কতটা পরিমাণ কাজে লাগে, সেটা শুধু আমরাই জানি। ফুড প্রেপ করে রাখার জন্য, ফ্রিজের ভেতরে লেফট ওভার খাবারগুলো স্টোর করার জন্য। আর সবথেকে বড় যে সুবিধাটা হয়, সেটা হচ্ছে এরকম লিড থাকা বোলগুলো একটার উপরে একটা ইজিলি স্ট্যাক করা যায়। যার ফলে ফ্রিজের ভেতরে জায়গাও বেশি নষ্ট হয় না, আর সবকিছু অর্গানাইজও থাকে। চলুন এবার এগুলোকে রান্নাঘরে নিয়ে যাই। পুজোর দিনে এগুলোকে একটু সাবান জল দিয়ে স্নান করিয়ে নিয়ে আসি চলুন। আজ এই অষ্টমীর শুভ দিনে রান্নাঘরে এগুলোর শুভ উদ্বোধন হবে। আজ দুপুরের রান্নাটা আমি স্নান করে এসে তারপর বসাবো। তখন এই বোলগুলোর ব্যবহার করব। বোলগুলো ধুয়ে তারপর চলে যাব স্নান করতে। ততক্ষণে বোলগুলো শুকিয়েও যাবে। এসে রান্নার সময় তখন এই বোলগুলো ব্যবহার করতে পারবো। জানেন, ক্যানাডাতে আবার তিথি অনুযায়ী আজকেই অষ্টমী পড়ে গেছে। দেশে তো নাকি আগামীকাল, মানে মঙ্গলবারে অষ্টমী পড়েছে। এখানে তো আবার একদিন আগেই অষ্টমী পড়ে গেল। গত ৬ বছর ধরে আমি ক্যানাডাতে রয়েছি, আগে কখনো কিন্তু এরকম দেখিনি।
এরকম একটা ঘটনা আমি এই বছর প্রথম দেখলাম। বরং দেশের থেকে একদিন পরে গিয়ে আমাদের এখানে অষ্টমী পড়ে। এই বছর পুরো উল্টো ব্যাপার ঘটলো। বোলগুলো ধুয়ে স্নান করতেই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করেই নজর গেল বাথরুমের বেসিনটার দিকে। দেখলাম বেসিনটা একটু হালকা নোংরা নোংরা মতো হয়ে গেছে। তাই দাঁড়িয়ে পড়লাম এটাকে একটু পরিষ্কার করার জন্য। ওই 2 মিনিট মতনই সময় লাগবে। এটাকে একটু পরিষ্কার করে তারপর স্নানটা করে নেব। সাধারণত এই বেসিনটা আমি সপ্তাহে একদিন করে পরিষ্কার করি, আর বাথটাবটা মাসে ওই 1-2 বার করে ডিপ ক্লিন করি। কিন্তু গত সপ্তাহে এই বেসিনটা আর পরিষ্কার করা হয়নি। শরীরটা খুব একটা ভালো ছিল না গত সপ্তাহে, ভীষণ ঠান্ডা লেগে গেছিল। তাই জল ঘাটাঘাটি যে সমস্ত কাজে একটু বেশি করতে হয়, সেই কাজগুলো যতটা সম্ভব পেরেছি এড়িয়ে চলারই চেষ্টা করেছিলাম। আর সেই কারণেই গত সপ্তাহে এই বেসিন পরিষ্কারের কাজটা আমার কাজের তালিকার থেকে বাদ পড়ে গেছিল। ঘড়িতে এখন দুপুরই 1:30টা মতো বাজে। স্নান সেরে এসে একটু খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। আর খিচুড়ি রান্না করতে করতে দেশে ফোন করে একটুখানি মা বাবার সাথেও কথা বলছিলাম। সেই জন্য মাঝখানের কিছুটা সময়ের ভিডিও আর রেকর্ড করা হয়নি। আসলে দেশে আমাদের বাড়ির সামনেই একটা ক্লাব আছে। সেই ক্লাবে দুর্গাপুজো হয়। আর সেই কারণে আমাদের বাড়ির একদম সামনে যে ল্যাম্প পোস্টটা রয়েছে, সেটাতে প্রত্যেক বছর দুর্গাপুজোতে একটা বড় মাইক লাগানো হয়। আর সেই মাইকটা মোটামুটি সকাল ৯টা-১০টা থেকে রাত ১০টা-১১টা পর্যন্ত যে পরিমাণ উচ্চস্বরে গান গাইতে থাকে, তাতে এই সময়ের মধ্যে আমি যদি বাড়িতে ফোন দিই, তাহলে আমি আমার মা-বাবার কণ্ঠস্বর কম, উল্টে ফোনে সেই মাইকের কণ্ঠস্বর থেকে বিভিন্ন রকম সুরে গানের আওয়াজটাই বেশি শুনতে পাই। তাই পুজোর এই কয়েকটা দিনে আমি দেশে ফোন করলে একটু রাত করেই ফোন করি। মানে ধরুন, এখানে এখন দুপুর ওই 1:30টা মতো বাজে, মানে দেশে এখন রাত ওই 11টা মতো বাজে। সেই জন্যই এই সময় দেশে একটু ফোন করা আর কি। তার উপরে তো আজ আবার অষ্টমী। দেশে ফোন করে যে মা বাবার সাথে আজ একটু হলেও কথা বলতেই হতো। আর আমার বারান্দায় এই যে সাদা পায়রাটিকে আপনারা দেখছেন, উনি এখন আমার নতুন অতিথি। গত কয়েকদিন ধরেই দেখছি রোজ দুপুরবেলায় ঠিক ওই 1টা থেকে 2টোর মধ্যে উনি একবার হলেও আমার এই বারান্দাটিতে এসে বেশ কিছুক্ষণের জন্য বসে থাকেন। আমিও ঘরের ভেতর থেকে উনাকে এই কাচের জানলা দিয়ে দেখতে থাকি, আর উনিও আমার এই বারান্দায় বসে আমাকে উঁকি মেরে মেরে দেখতে থাকেন। ধূসর বর্ণের পায়রাগুলো তো মাঝে মধ্যেই আমার এই বারান্দায় এসে বসে রোদ পোহাতে থাকে। কিন্তু গত 6 বছরের মধ্যে এই প্রথমবার দেখলাম যে গত কয়েকদিন যাবৎ শ্বেত বর্ণের এই পায়রাটির আমার বারান্দায় আনাগোনা। আর অদ্ভুতভাবে এই পায়রাটির আমার বারান্দায় এসে বসার একটা ফিক্সড সময় আছে, ঠিক এই দুপুর 1টা থেকে 2টো। চলুন এখন আবার একটু রান্নাঘরের দিকে যাওয়া যাক। সবে খিচুড়ি রান্না হয়েছে। এখন খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য একটা সবজি তরকারি রান্না করব। চলুন এখন গুটি গুটি পায়ে রান্নাঘরের দিকে যাই।
এই যে খিচুড়ি রান্না করা হয়ে গেছে। এখন নানা রকম সবজিপাতি কেটে সবজি তরকারিটা বসাবো। জানেন, দেশে আমাদের বাড়ির পাশে যে ক্লাবটাতে পুজো হয়, সেই ক্লাবটার থেকে এই অষ্টমীর দিনে আর দশমীর পরে একদিন খাওয়া দাওয়ার আয়োজন করে। এই অষ্টমীর দিনে সাধারণত খিচুড়ি খাওয়ায়, আর দশমীর পরে যে খাওয়া দাওয়ার আয়োজনটা করে সেটাতেই বেশ ভালো মন্দ খাওয়ারই আয়োজন করে। আমাদের পাড়ার বেশিরভাগ মানুষজনই ওই ২ দিন ক্লাবে গিয়ে খাওয়া দাওয়া করে। আমি তো ভেবেছিলাম ক্যানাডার মতো দেশেও বোধহয় আজকেই অষ্টমী পুজো শুরু হয়ে গেছে। কিন্তু একটু আগে মা-বাবার সাথে যখন কথা হলো, বলল না, আজ নাকি ওখানে সপ্তমী আর আগামীকাল অষ্টমী। তাই পাড়ার ক্লাবের পক্ষ থেকে যে খিচুড়ি খাওয়ানোর আয়োজন, সেটাও নাকি আগামীকালকেই। যাই হোক, আমাদের এখানে তিথি অনুযায়ী যখন আজকেই অষ্টমী, তাই আমাদের খাওয়ার জন্য আমার ঘরে আমি আজই খিচুড়িটা বানালাম। আর এই যে, যে সবজিগুলো দিয়ে আজ আমি সবজি তরকারিটা রান্না করব, সেই সব সবজিগুলো আজ সকালেই ডেলিভার হওয়া আমি আমার নতুন বোলটার মধ্যে রেখেছি। ফ্রিজের মধ্যে যে কটা সবজিপাতি ছিল মোটামুটি সবই বার করে নিয়েছি। ফুলকপিটাকে আজ এখানে একটু মিস করছি। ও আজ ঘরে থাকলে বেশ ভালো হতো। থাক, যা আছে তাই অনেক। ফুলকপি নেই তো কি হয়েছে? তার পরিবর্তে ব্রোকলি কাজে লেগে যাবে। আজ যে মিক্স নিরামিষ সবজি তরকারিটা বানাবো, তার মধ্যে দেব গাজর, বিনস, বেগুন, ব্রোকলি, পেঁপে, আলু আর একটা ছোট লাউয়ের অর্ধেকটা মতো লাউ। মানে এটা একটা ৫ মেশালি সবজি তরকারি নয়, বরং ৭ মেশালি সবজি তরকারি হতে চলেছে। চলুন এখন সবজিগুলো কাটা শুরু করি। আর সবজিগুলো কাটতে কাটতেই আপনাদের সাথে গল্প করতে থাকি, না হলে আবার দেরি হয়ে যাবে। জানেন, এই বছর এই ক্যানাডাতে দুর্গাপুজোর অষ্টমী তিথিটা নিয়ে যেমন অন্যরকম একটা পরিবর্তন লক্ষ্য করা গেল, সেরকমই কিন্তু আরও একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা গেছে ক্যানাডার আবহাওয়াতে। সচরাচর ক্যানাডাতে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকেই বাতাসে বইতে শুরু হয়ে যায় শরৎকালীন হাওয়া। সকালবেলার দিকে গায়ে একটা সোয়েটার নয়তো হালকা একটা জ্যাকেট চাপিয়ে ঘর থেকে বেরোতে লাগে। রাস্তায় বেরোলেই বোঝা যায় হালকা হালকা ঠান্ডা একটা হাওয়া কান দুটো আর নাকটাকে যেন ছুঁয়ে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। সকালের দিকটাতে কোনো মাঠের পাশ দিয়ে হেঁটে গেলে দেখতে পাওয়া যায় শিশিরে ভেজা ঘাসগুলোকে। রাস্তার আশেপাশে মাঠে ঘাটে ঝরে পড়ে থাকতে দেখা যায় কত শত লাল, হলুদ, কমলা রঙের ম্যাপেল পাতাগুলোকে। আর যদি সেপ্টেম্বর মাসে আপনি এমন কোনো জায়গা দিয়ে হেঁটে যান যেখানে মোটামুটি কম করে ৭-৮টা মতো ম্যাপেল গাছ পরপর দাঁড়িয়ে রয়েছে, তাহলে তো আপনি সেখানে ১ মিনিটের জন্য হলেও হঠাৎ করে দাঁড়িয়ে পড়বেন, শুধু একটু ফটো বা ভিডিও তোলার জন্য, নয়তো তার সৌন্দর্যটুকুকেই মন ভরে একটু দেখার জন্য। কারণ এই সময় যে প্রত্যেকটা ম্যাপেল গাছের প্রত্যেকটা পাতায় ধরে ফল কালার, মানে প্রত্যেকটা সবুজ পাতা তার রং পরিবর্তন করে হয়ে যায় হলুদ, লাল এবং কমলা রঙের। টেম্পারেচারটাও এই সময় মোটামুটি ওই ১০ থেকে ১৭ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করতে থাকে। কিন্তু এই বছর এই সেপ্টেম্বর মাসের শেষেও টেম্পারেচার ঘুরে বেড়াচ্ছে ২২ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রির মধ্যে, জানেন? যেমন আজকের টেম্পারেচারই তো হচ্ছে প্রায় ২৫ ডিগ্রি মতো। আর বাইরের ওয়েদারটা তো আপনাদেরকে ভিডিও শুরুতেই দেখালাম। কি সুন্দর রোদ উজ্জ্বল একটা পরিবেশ আজ চারপাশে। গাছের পাতাগুলোতেও এই বছর সেরকমভাবে ফল কালার ধরেনি। অবশ্য কিছু কিছু গাছের অল্প কয়েকটা পাতাতে হালকা হলুদ রং মতো একটু ধরেছে, কিন্তু প্রত্যেক বছর এই সময় চারপাশে তাকালে যতটা পরিমাণ রঙিন পরিবেশ নজর কাড়ে, ততটা পরিমাণ রঙিন এখনো হয়ে ওঠেনি। আর না সেরকমভাবে এখনো খুব একটা ঠান্ডাও এই বছর পড়েছে। এখানে আসার পর থেকে প্রত্যেক বছরই এই পুজোতে শাড়ির ওপরে একটা শাল নয়তো জ্যাকেট মুড়ি দিয়ে ঠাকুর দেখতে মন্দিরে গেছি। এখানে তো খুব একটা শাড়ি পরার সুযোগ হয় না। যাও বা বছরে ১-২ বার একটু শাড়ি পরার সুযোগ পাই, তাতেও যদি তার উপর শাল, জ্যাকেট এইসব চাপা দিতে হয়, তখন মনটা যে কেমন খারাপ হয় সেটা আশা করি আপনারা সবাই ভালো মতনই বুঝতে পারছেন। স্পেশালি আপনাদের মধ্যে যারা যারা এই শাড়ি পরতে পছন্দ করেন, আপনারা সবাই তো সেটা ভালো মতনই বুঝতে পারছেন। কিন্তু এই বছর পুজোতে ১ম বার এরকম হবে যে শাড়ি তো আমি পরবো ঠিকই, কিন্তু তার উপরে আর কোনো শাল বা জ্যাকেট এইসব চাপাতে লাগবে না।
আর তার কারণটা তো একটু আগেই আপনাদেরকে বললাম, যে আজকে তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি। মানে না খুব গরম না খুব ঠান্ডা, ভীষণই আরামদায়ক একটা ওয়েদার আজকে। আমার বাড়ির কাছাকাছি দুটো মন্দির রয়েছে, দুটো মন্দিরেই তিথি মেনে পুজো হয়। তাই সেই মন্দির দুটোতে আবার আজ সকাল থেকেই অষ্টমী পুজো শুরু হয়ে গেছে। আর বাকি পুরো টরন্টো শহরের অনেক জায়গাতেই বিভিন্ন ক্লাব আর কমিউনিটি হল ভাড়া করে সব বাঙালিরা মিলে দুর্গাপুজোর আয়োজন করে থাকে। সব জায়গাতে পুজো দেখতে যাওয়া সম্ভব হয় না। আমরা সবসময় মানে প্রত্যেক বছরই আমাদের বাড়ির কাছে যে মন্দিরটা রয়েছে সেখানেই দুর্গাপুজোর সময় ঠাকুর দর্শন করতে যাই। আজকেও সেখানেই যাব। তবে আজ যেতে বেশ একটু দেরি হয়ে যাবে জানেন তো, যেহেতু আজ সোমবার, মেয়ে গেছে স্কুলে, হাজবেন্ডকেও যেতে হয়েছে কাজে। আর আপনারা তো জানেনই, এখানে দুর্গাপুজো উপলক্ষে স্কুল কলেজ অফিস কাছারিতে কোথাও কোনো ছুটি থাকে না। তাই মেয়ে স্কুল থেকে ফিরবে, হাজবেন্ড কাজ থেকে ফিরবে, তারপরে আমরা সবাই রেডি হয়ে মন্দিরে যাব। এই বোলটার মধ্যে 3টে আলুকে ছোট ছোট টুকরো করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। খুব ছোট করে কাটিনি, ওই মোটামুটি মাঝারি সাইজের মতো করে কেটেছি। সত্যি মাঝে মাঝে এই নানা রকম সবজিপাতি দিয়ে নিরামিষ সবজি তরকারি খেতে কিন্তু কোনো অমৃতের থেকে কম কিছু মনে হয় না। কিন্তু এই নানান রকমের সবজিগুলো কাটতেই বেশ খানিকটা সময় চলে যায়। এই দেখুন না, প্রায় 20 মিনিট মতো হয়ে গেছে, কিন্তু এখনো আমার সবজি কাটা শেষ হয়নি। তবে মোটামুটি সব সবজিগুলোই কাটা হয়ে গেছে। এই পেঁপেটা কাটা হলেই কাটাকাটির পর্ব শেষ, তারপরেই রান্নাটা বসিয়ে দেবো। সবজিপাতি কাটা সব শেষ, কিন্তু সবজিগুলো কাটতে গিয়ে কিচেনের সিঙ্কটা প্রচুর নোংরা হয়ে গেছে। পেঁপের ছোকলা, আলুর ছোকলা, গাজরের ছোকলা সব পড়ে ভরে রয়েছে এই সিঙ্কটা। দাঁড়ান, এটাকে আগে একটু পরিষ্কার করে সব কিছু আগে ডাস্টবিনটাতে ফেলি। সত্যি এই প্রত্যেক বছরের পুজোকে ঘিরে আমরা সবাই কত কিছুই না প্ল্যান করি, তাই না বলুন? পুজো আসার 2-3 মাস আগে থেকেই বহু মানুষের ভেতরে এই পুজোকে ঘিরে যে নানান রকমের পরিকল্পনা চলতে থাকে, তা সে পুজো প্যান্ডেলের সাজসজ্জার পরিকল্পনাই হোক না কেন, বা সেটা পুজোর 5টা দিনে নিজেকে নানান পোশাকে সাজানোর পরিকল্পনাগুলোই হোক না কেন, সেই সব পরিকল্পনাগুলোই যেন সার্থক রূপ পেয়ে যায় পুজোর এই 4-5টা দিনে। আর এখানে আমাদের কাছে পুজো মানে শুধু একটা দিনের একটু মজা। তাও যদি শনি রবিবার করেই, মানে কোনো বছর যদি উইকেন্ডে পুজো পড়ে, তাও কোনোভাবে সেই বছর 2 দিন গিয়ে মা দুর্গার দর্শন করা হয়। আর যদি উইকডেজগুলোতে পুজো পড়ে, তাহলে তো হয়েই গেল। সময় বার করে মন্দিরে গিয়ে মা দুর্গার দর্শন করাটাই তখন যেন আমাদের কাছে রীতিমতো একটা যুদ্ধের ব্যাপার হয়ে দাঁড়ায়।
আর এইদিকে আমি কড়াইতে ৫ ফোড়ন আর ২-৩টে মতো শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের চপড টমেটো আর অল্প একটু আদাও গ্রেট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন যত সবজি কেটেছিলাম সেগুলো সব এখন এক এক করে কড়াইতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের কাছে পুজো মানে ছিল পুজোর ওই ৫টা দিন, মানে ষষ্ঠী থেকে দশমী। তাও রাস্তাঘাটে ঠাকুর দেখার মানে ওই মণ্ডপে মণ্ডপে গিয়ে ঠাকুর দেখার ভিড় জমতো মেনলি ওই সপ্তমী থেকে নবমী পর্যন্ত, ওই ৩টে দিনেই। আর এখন তো দেখি দেশে মোটামুটি ওই মহালয়ার পরের দিন থেকেই পারলে মানুষজন মণ্ডপে মণ্ডপে গিয়ে ঠাকুর দেখার ভিড় জমিয়ে দেয়। এখন তো ওখানে মানুষ আগের মতো ওই ৫ দিন ধরে পুজো সেলিব্রেট করে না। এখন মোটামুটি ওখানকার মানুষজন ১০ দিন ধরে দুর্গাপুজো সেলিব্রেট করে। আর আমরা এখানে দুর্গাপুজোর সময় কোনোভাবে একদিন মন্দিরে গিয়ে মা দুর্গার মুখখানা দর্শন করতে পারলেই ধন্য হয়ে যাই। ঘড়িতে এখন দুপুর প্রায় ওই ৩টে মতো বাজে। এইদিকে আমার রান্নাবান্না সব শেষ। সবজি তরকারিটা দিয়ে যে কি দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, সেটা এই মুহূর্তে এই ভিডিওর মাধ্যমে সত্যিই আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। রান্নার সময় তো ওই বেসিক কিছু মশলা ব্যবহার করেছিলাম, মানে ওই হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো। কিন্তু একদম শেষে অ্যাড করেছিলাম ১ চামচ ঘি, অল্প একটু গুঁড়ো গরম মসলা আর ম্যাগি মাসালা ম্যাজিক মশলাটা, আর বেশ অনেকটা ধনেপাতা কুচি। এবার যখন দেশে গেছিলাম তখন ম্যাগি মাসালা ম্যাজিকের বেশ কয়েকটা পাতা সঙ্গে করে নিয়ে এসেছিলাম। আজকাল এরকম সবজি তরকারি কিছু রান্না করলে তার মধ্যে ওই মশলাটা একটুখানি অ্যাড করে দিই। খেতেও যেমন বেশ স্বাদ হয়, সেরকম রান্নার থেকেও বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। তো যাই হোক, এখন এই গরম গরম খিচুড়ি আর এই সবজি তরকারি দিয়েই হবে আমার আজ দুপুরের লাঞ্চ। আসলে ইচ্ছে আছে আজ রাতে যখন মন্দিরে যাব তখনও পর্যন্ত যদি মন্দিরে অঞ্জলি চলে তাহলে আমরা সবাই একটু অঞ্জলি দেব। একজনের থেকে শুনলামও যে আজ সারাদিনই নাকি মন্দিরে অষ্টমীর অঞ্জলি চলবে। জানি না আমরা যখন যাব তখনও চলবে কিনা। সেই কারণেই আজ ঘরে এরকম একটু নিরামিষ খাওয়া দাওয়ার আয়োজন আর কি। আসলে এক আধ বেলার জন্য উপোস থাকার ব্যাপার হলেও ব্যাপারটা আমি ম্যানেজ করে নিতাম, কিন্তু আমাদের যেহেতু মন্দিরে যেতে যেতে সেই সন্ধে বা রাত হয়ে যাবে, সেই কারণেই আর উপোস করলাম না। সকাল থেকে রাত পর্যন্ত না খেয়ে থাকাটা আমার পক্ষে আবার সম্ভব হয় না। আগে ২-৪ বার মতো উপোস করার চেষ্টা করেছিলাম। কিন্তু এতটা পরিমাণ আমার শরীর খারাপ হয়ে গেছিল যে তারপর থেকে উপোস করা একদমই ছেড়ে দিয়েছি। আর এই বিদেশের সংসারে অসুস্থ হয়ে পড়লে যে কতটা অসুবিধা হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আর এছাড়াও আমার মেয়ে আর আমার হাসব্যান্ড দুজনেই বাইরে। এরাও তো সারাদিন পর বাড়ি ফিরে কিছু না কিছু খেতে চাইবে। তাই আরো আমাদের আজকের মেনুতে এই খিচুড়ি আর নিরামিষ সবজি তরকারি। কারণ আমার ঘরে আবার ভাত রান্না করা মানেই তার সাথে থাকতে হবে নয় মাছ, নয়তো মাংস আর নয়তো ডিম। তাই আজ আরো ভাত রান্না না করে খিচুড়িটাই বসিয়ে দিয়েছিলাম। যাই হোক, চলুন এখন খেয়ে নিই।
ঘড়িতে এখন সন্ধে ওই 6:30 মতো বাজে। আর এই সন্ধ্যের আকাশটা একবার দেখুন আপনারা, কি দারুণ দেখতে লাগছে। আজ সন্ধেবেলার এই আকাশটা দেখে যেন মনে হচ্ছে আজ দুর্গাপুজোর এই অষ্টমী তিথিতে সন্ধে আরতির 108টা প্রদীপের আলোতে যেন পুরো আকাশটাও ঝলমলিয়ে উঠেছে। সত্যি আজ চারপাশটা দেখে মনে হচ্ছে যেন যতক্ষণ পর্যন্ত না পুরো অন্ধকার নেমে আসে ততক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মন কাড়া দৃশ্যটাকে মন ভরে দেখতে থাকি। কিন্তু উপায় নেই, এখন ঘরের ভেতরে গিয়ে মন্দিরে যাওয়ার জন্য রেডি হতে হবে। এখানে দাঁড়িয়ে থেকে আর বেশি সময় নষ্ট করা যাবে না। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার সঙ্গে করে মা দুর্গার দর্শন করাতে নিয়ে যেতে পারলাম না, কারণ আজকের এই ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। তাই আমি আমার নেক্সট ভিডিওতে আমাদের আজকের সন্ধ্যের মানে এই অষ্টমীর সন্ধ্যের বাকি অংশটুকু আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আমার আজকের এই ব্লগটা আমি তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো যদি সম্ভব হয় তাহলে সেটা কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম। তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লটস অফ ওয়ান্ডারফুল মেমোরিজ। বাই বাই।